থাকবে না, আমি বলছি না আর থাকবে না। আজ কোনো মানবীর নাই ডাক্তার বাবু, থাকবে না আজ। এই যে আপনাদের ইলিশ আর থাকবে না, থাকবে না বাংলাদেশও। কি ভাবছেন যে কলকাতার চ্যানেল থেকে কোনো জোকার দাদা চলে আসলো নাকি? নোপ, আমি নওয়াফ নাসির এখানে আছি অন জোক ফল, এন্ড দেখে বুঝতেই পারছেন আজকের টপিক কি, ইলিশ। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, অন্য সবার মতো ইলিশেরও কিন্তু জ্ঞাতি গোষ্ঠী আছে, নইলে পদ্মার ইলিশেরা নাকি সাগর ইলিশেরা সে নিয়ে চায়ের কাপে ঝড় উঠবে কেন। একটা মজার গল্প বলি আপনাদেরকে। পুঁটি মাছও নাকি ইলিশের জাত বংশ, তাই তারা একদিন ইলিশ রাজার কাছে বিচার নিয়ে গিয়েছিল শোল বোয়ালের অত্যাচার থেকে নিজেদের রক্ষা করার জন্য। কিন্তু ইলিশের রাজা সেই বিচারের কথা আমলে না নিলে জলের সব পুঁটি বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহী রুদ্রকের মতো এই পুঁটি মাছও একবার নাকি জলের রাজত্ব দখলও করেছিল, কিন্তু বিধিবাম সেই রাজত্ব বেশি দিন ধরে রাখতে পারেনি। সেই ঘটনার স্মরণেই কি না কে জানে বাঙালি এখনো পুঁটি ভাজিতে ইলিশের স্বাদ খোঁজে, মানে মিনি ইলিশ। ইদানিং প্রশাসনের লোকেরা নাকি সিদ্ধান্ত নিয়েছে দেশের বাইরে ইলিশ পাঠানো হবে সকল বাঙালির পাতে ইলিশ ওঠার পর। তাই চারদিকে নাকি ইলিশের প্রাচুর্য, আর সবাই নাকি অরিজিনাল ইলিশ খাওয়াচ্ছে ও খাচ্ছে। তখন ভাবলাম যে এই ব্যাপারটাতে একটু রিসার্চ করে দেখতে হবে, এটা তো আমার দায়িত্ব। বাঙালিরা কাছা ঢিলা করে কবজিতে কাপড় উঠিয়ে ইলিশ খাওয়ার উৎসবে বুধ, ভাইদের চায়ের আড্ডা অথবা ভাবিদের খোঁজ গল্পে অথবা মা খালাদের আসরে ইলিশের গল্প চলে ধুমছে। এসব গল্পে থাকে ইলিশের আকার কত বড়, কত টাকা দরে কে কত কেজি কিনেছে, কেনা ইলিশটির উপর রূপালী প্রলেপ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব গল্পের মধ্যে উড়ে আসে ইলিশটা কি অরিজিনাল নাকি নকল। বাঙালি প্লাস বর্ষাকাল ইজ ইকুয়াল টু ইলিশ। ইলিশ মাছ খায় না, ইলিশ মাছ চিনে না এমন বাঙালি পাওয়া কিন্তু এটা বেশ ডিফিকাল্ট একটা টাস্ক। এমনকি কবি সাহিত্যিকরাও ইলিশ মাছ নিয়ে অনেক লেখালেখি করেছে অনেক বছর ধরে। ইলিশ মাছ আমাদের এতই প্রিয়, এটার গন্ধ এমন প্রিয়, এটা নাকি বলা হয় যে ইলিশ মাছ বেশি ধুতে হয় না। ওয়ারাজ অন্যান্য মাছ রান্না করার সময় মানুষজন লবণ লেবু দিয়ে ওটার গন্ধটা দূর করতে চায়, ইলিশ মাছ উল্টা বলা হয় বেশি যাতে না ধোয়া হয়, আঁশ ছাড়ানোর পরে তাহলে গন্ধটা চলে যাবে। এই গন্ধটা ধরে রাখার জন্য কত চেষ্টা। এমনকি আমি এমনও শুনেছি অনেক গ্রামে নাকি চর্চা রয়েছে যে যখন ইলিশ কাটে তার নিচেই নাকি শাকসবজি এবং অন্যান্য ভেজিটেবলস রাখা হয়, যাতে ইলিশটা কাটার সময় যে রক্তটা টপ টপ করে পড়বে সেটাতে নাকি ইলিশের একটা ফ্লেভার আসবে ওই সবজিটাতেও। ওয়েল, আমি জানি না এটা কতটা সত্য, বাট ব্যাপারটা আমার কাছে খুব একটা জমলো না। কিন্তু ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, ইলিশ ঝোল, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, ইলিশ কোরমা, ইলিশ কাবাব, ইলিশের মাথা দিয়ে কচু শাক, নোনা ইলিশ, দই ইলিশ, ইলিশের টক, ইলিশের ডিম, ইলিশের পেটি, আর কি ইলিশের স্মুদিও মনে চলে আসবে, আর কত কি। কিছুদিন আগেও দেখেছিলাম ফরিদপুরে বিখ্যাত ইলিশের পেটি সন্দেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব হাইপ উঠেছিল। আপনারা খেয়েছেন নাকি? খেলে আমাকে জানিয়ে। ইলিশের ক্লাসিক রেসিপিগুলো কিন্তু খুব আদরে মেশানো হয় এবং খুব আদরেই যত্ন করতে হবে, যত্ন নিয়েই রাঁধতে হবে, নাহলে কিন্তু হবে না। আমার বউয়ের মতো তোরে খাইছি আজকে বলে যদি রান্না করতে যান ওই ইলিশ মজা হবে না। সো এটাকে খুব আস্তে করে উলি বাবা বলে রান্না। দারুণ এই রহস্যময় ইলিশ ক্লুপেডি পরিবারের অন্তর্ভুক্ত মাছ। রহস্যময় এই কারণে বলছি যে ইলিশ নাকি লিঙ্গ পরিবর্তন করে, একটা নির্দিষ্ট বয়সে এসে সব পুরুষ ইলিশ স্ত্রীতে রূপান্তরিত হয়। বেসিক্যালি আজকাল ওয়ার্ল্ডে যা হচ্ছে সেরকমই কাজ তারা করে। বাট যাই হোক, আমি আরো রিসার্চ করে দেখলাম যে ইলিশের মতো দেখতে নাকি আরো ডিফারেন্ট জাতি উপজাতির মাছ আছে প্রায় 33 রকম, যার মধ্যে সার্ডিন এবং হেরিং মাছ বেশ কাছাকাছি। উইচ ইজ ওয়াই আপনি বাজারে গিয়ে অনেক সময় ইলিশ কিনে নিয়ে আসবেন, বাট হয়তো আপনাকে ইলিশের কাজিন টাইপের কোনো একটা মাছ ধরিয়ে দিবে যা বেসিক্যালি ইলিশ না। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় একবার আম্মু আমাকে বাজারে পাঠিয়েছিল এবং ইলিশ মাছ ছিল সেই লিস্টে কেনার জন্য। আমি ইলিশ মাছ কিনে ঠিকই এসেছি এবং সে মামা আমাকে বললো যে মামা এত সুন্দর ইলিশ দিয়েছি আপনাকে, সারা জীবন আমার কথা মনে রাখবেন।
এই ইলিশ মাছটি আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার সাথে সাথে মাছ দেখে আম্মু তো আমাকে দিল দৌড়ানি আমার পিছনে, এবং লিটারালি আমাকে মারতে আসলো যে ইলিশের নামে কি নকল ইলিশ কিনে নিয়ে আসি। অ্যান্ড আসলেই ওই মামাকে আমি আজও ভুলিনি। এবং এই গল্পটা আপনাকে আমি বললাম বিকজ পদ্মার ইলিশের নামে তাকিয়া, চৌকা, পাসনা, খয়রা, সাগর চাপিলা, সার্ডিন, চন্দনা ইলিশ মাছের মতো মাছ চড়া দামে বিক্রি করা হচ্ছে আপনার এবং আমার কাছে। কারা করছে? সেই দুষ্টু ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতারা কিন্তু এটা বুঝতে পারছে না, এবং এই কারণে আমাদের যোগফল টিম একটু রিসার্চ করে 4 থেকে 5টা পয়েন্ট বের করেছে, যেগুলো আপনাকে আমি এখন বলবো, যেটা শুনলে আপনি হয়তো এর পরের বার ইলিশ যখন কিনতে যাবেন ঠকবেন না, নকল ইলিশ হাতে পড়বে না। সেই পয়েন্টগুলো কি? নাম্বার 1, সবচেয়ে বড় স্বাদের একটি প্রাপ্তবয়স্ক ইলিশের পিঠের দিকটা নীলচে সবুজ এবং পেটের দিকটা রূপালী বর্ণের চকচকে হবে। নাম্বার 2, ইলিশের পেট এবং পিঠ উভয় অংশই সমান বাঁকানো হয়, কিন্তু সার্ডিনের পেটের অংশ পিঠের অংশ থেকে বেশি বাঁকানো থাকে। নাম্বার 3, সার্ডিন বা চন্দনা ইলিশের চাইতে আসল ইলিশ আকারে বেশ বড় হয়, 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয় সার্ডিনের দৈর্ঘ্য। অন্যদিকে ইলিশ 75 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 4, ইলিশের নাকের কাছে নিলে ইলিশের গন্ধ পাবেন, কিন্তু সার্ডিন নাকের কাছে নিলে আপনি তেমন কোনো গন্ধ পাবেন না। নাম্বার 5, সার্ডিনের চোখের আকৃতি আসল ইলিশের চোখের আকৃতির চাইতে আরো বড় হবে। কিছু বুঝলেন? খুব সহজ না? আমি কিন্তু এখনো কনফিউজ, বিকজ এত কিছু মাথায় রেখে বাজারে গিয়ে রাইট ইলিশটা পিক করা তাও ডিফিকাল্ট হবে। আপনাদের কিন্তু ইলিশের ব্যাপারে নকল আসল অনেক কিছু বললাম, বাট ইলিশেরও কিন্তু বেশ কয়েকটা টাইপ আছে। আমরা বাংলাদেশে পার্টিকুলারলি যে ইলিশটা খাই সেটাকে বলা হয় টেনুয়ালোসা বা টি ইলিশা। পাওয়া যায় কোথায়? পারস্য উপসাগর থেকে মিয়ানমার পর্যন্ত। আরেকটা টাইপ হচ্ছে টি টলি বা চন্দনা ইলিশ এবং ট্রিভেসি, ভারত মহাসাগর থেকে জাভা সাগর, দক্ষিণ চীন সাগর পর্যন্ত কিন্তু পাওয়া যায়। আরেকটা টাইপ হচ্ছে টি ম্যাকরুরা, এটা পাওয়া যায় কোথায়? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাভা সাগর এবং সারওয়াক, থাইল্যান্ড দক্ষিণাঞ্চলেও পাওয়া যায়। টি থেবুডা, কি নাম! টি থেবুডা মেলে কোথায়? মেকং নদীতে, লাওস, ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ায়। কত রকমের ইলিশ আপনি কি জানতেন আগে? এবার আপনাদেরকে একটু ইলিশের লাইফ সাইকেল নিয়ে শোনাই। একটি ইলিশ মাছ বাঁচে 7 বছর অ্যাভারেজে। তারা থাকে তাদের লাইফে বেশিরভাগ সময় কাটায় সাগরের নোনা পানিতে, বাট তারা আবার মিঠা পানিতে আসে নদীতে ডিম দিতে যখনই তারা বেশি ধরা পড়ে। ইলিশের যে সাইজগুলো আমরা দেখি রেগুলার সাইজ বাজারে যেগুলো কিনতে পাই, এদের বয়স ইউজুয়ালি 2 থেকে 3 বছর হয়ে থাকে। একটি ইলিশ 3 থেকে 23 লাখ পর্যন্ত ডিম দেয়। মিঠা পানিতে ডিম দেওয়ার পর 22 থেকে 26 ঘন্টার মধ্যে ডিম ফুটে জাটকা হয় এবং 5 থেকে 15 সেন্টিমিটার আকার পর্যন্ত হয়, যেটা 5 থেকে 7 মাস এরা নদীতে থাকে। পরে এরা আবার সাগরের দিকে ফিরে যায়। ইলিশ মাছ কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যেই আবার ডিম দিতে পারে। তখন এরা আবার মিঠা পানির দিকে আসতে শুরু করে, যখন তাদেরকে আমরা ম্যাক্সিমাম টাইমে ধরি মোস্টলি স্ত্রী ইলিশ মাছ। ইলিশ স্রোতের বিপরীতে দৈনিক 71 কিলোমিটার চলাফেরা করতে পারে। পৃথিবীর মোট 11টি দেশে বর্তমানে ইলিশ পাওয়া যায়। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড। বিশ্বে ইলিশের প্রায় 80% বাংলাদেশ আহরণ করে, বাকিটা মিয়ানমার, ভারত সহ অন্যান্য দেশ আহরণ করে। রিসেন্টলি একটা স্টাডি পড়লাম আমরা এটা রিসার্চ করতে গিয়ে, যে ওয়ার্ল্ডের 3টা অর্গানাইজেশন, একটা হচ্ছে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এদিকে বাংলাদেশের আরেকটা ইনস্টিটিউট যাদের নাম হচ্ছে সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার নাম ওয়ার্ল্ড ফিশ, এরা যৌথভাবে একটি প্রতিবেদন কিন্তু পাবলিশ করে, যেখানে তারা ইলিশ নিয়ে গবেষণা করেছে এবং আমাদেরকে বলছে যে ইলিশ কিন্তু শুধু একটি ফুড না, এটার আরও কতগুলো ভ্যালু আছে অনেকগুলো সেক্টরে। ফর এক্সাম্পল সোশ্যাল, ইকোনমিক্যাল, রিলিজিয়াস এবং কালচারাল, এবং এই সবগুলো ভ্যালু দিয়ে তারা একটা ফিগার বের করেছে যে কত পরিমাণ সেই ভ্যালুটা, এবং এটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। 2788 কোটি এবং 80 লাখ টাকা।
which means Asian subcontinent এটা শুধু মাছ না, it's the most valuable fish and it's probably more than just a fish. আপনার কি ধারণা আছে এক টুকরো ইলিশে আপনি কি কি পুষ্টি পাচ্ছেন, এর নিউট্রিশনাল ভ্যালু কি কি? ওয়েল, আমি আপনাকে বলছি। নিঃসন্দেহে ইলিশ কিন্তু একটি চর্বিযুক্ত মাছ। এতে বিভিন্ন ধরনের ভাইটামিন ও খনিজ পদার্থ কিন্তু পাওয়া যায়। এমনকি এই মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্রোমিয়াম, সেলেনিয়াম, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, আয়োডিন ও জিঙ্ক সমৃদ্ধ বটে। এসব পুষ্টি উপাদান শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এটা আমরা সবাই জানি। ইলিশ মাছে যে প্রোটিন পাওয়া যায় তা কোলাজেনের একটি উপাদান। বাজারে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখনই আম কিনতে যাবেন এই আম রাজশাহীর আম, যখনই লিচু কিনতে যাবেন এই লিচু দিনাজপুরের লিচু, আর যখনই ইলিশ কিনতে যাবেন এটা নাকি পদ্মার ইলিশ বা চাঁদপুরের ইলিশ, এছাড়া বিক্রি হয় না। এমন একটা ভাব যেন অন্য কোথাও ইলিশ পাওয়াই যায় না। কিন্তু কেন? এটার রিজনটা কি? ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। পদ্মা বা চাঁদপুরের ইলিশ খেতে যে মজা, এটা যে বেটার, কেন সেটা কি জানেন? মৎস্য বিজ্ঞানীরা বলেন পদ্মার ইলিশে যে সুস্বাদু তার মূল কারণ হচ্ছে দুটি। প্রথমত, পদ্মার পানিতে ডাইটম নামে এক ধরনের শৈবাল জন্মায় যা ইলিশের প্রিয় খাদ্য। এমনকি মেঘনা বা যমুনাতেও এই শৈবাল পাওয়া যায় না। ডাইটম ইলিশের শরীরের চর্বির আনাগোনা ঘটায়, যে তেল ইলিশকে করে তোলে অনন্য। দ্বিতীয়ত, সেকেন্ড রিজন, সমুদ্রের পানি থেকে নদীর পানিতে ইলিশ যত থাকবে তার স্বাদ ফ্লেভারফুল তত বেশি হবে। পদ্মা পর্যন্ত আসতে ইলিশকে ঠিক কম পথ পাড়ি দিতে হয় না। 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 862 টন বেশি ইলিশের উৎপাদন হয়েছে বলে দাবি করা হচ্ছে। 2024-25 অর্থ বছরে ভোলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 টন, যা বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও ইলিশ ধরা এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িতরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি এমন পরিসংখ্যান মৎস্য বিভাগের মন গড়া তথ্য দিয়ে তৈরি করা হয়েছে। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। ইলিশের দাম এমন অস্বাভাবিক হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের যুক্তি, এবার ইলিশের মাছ মিলছেই না। ঢাকার পাইকারি বাজারে ইলিশের সরবরাহে তেমন কোনো ঘাটতি নেই। তাহলে ইলিশের দাম এমন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কেন? উত্তরটা হচ্ছে সিন্ডিকেট। সাগরে ইলিশ ধরতে যাওয়া আগে থেকে শুরু হয় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে জেলেরা না পায় ইলিশের দাম, আবার ক্রেতাদের কিনতে হয় অনেক চড়া দামে। মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে জেলেদের সাগরে ইলিশ ধরতে যেতে হয়। এই দাদন দাতাদের মাধ্যমেই জেলেদের মাছ বিক্রির বাধ্যবাধকতা থাকে। এতে কমিশন এজেন্ট হিসেবে তারা 10% অর্থ পেয়ে থাকেন। এরপর 3 থেকে 5 হাত বদল হয়ে ইলিশ ক্রেতাদের হাতে পৌঁছায়। ফলে 1 কেজি সাইজের যে ইলিশ উঠছে 1,100 থেকে 1,200 টাকা, সেই ইলিশ ক্রেতাদের কিনতে হয় 1,900 টাকায়। আগের সরকারগুলোর অংশ হয়ে উঠেছিল বাজার সিন্ডিকেট। বর্তমান সরকার এখনো সিন্ডিকেট ভাঙার দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে পারেনি। বাট এর মানে কি কখনোই হবে না? আই এম পজিটিভ। দুই 2022-23 অর্থ বছরে বাংলাদেশ 1,376.42 টন ইলিশ রপ্তানি করেছিল, যার মূল্য $13.68 মিলিয়ন। বাংলাদেশেও এ মাছের চাহিদা বেশি, তবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আহরণ বাড়লেও দেশের বাজারে দাম এখনো কিন্তু বেশ চড়া। মৎস্য তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশে মোট 5,71,342 টন ইলিশ উৎপাদন হয়েছে। 2021-22 অর্থ বছরে ইলিশের উৎপাদন হয়েছিল 5,66,593 টন। কমতি নেই আজব গুজব সংস্কারেও। বাঙালিদের পহেলা বৈশাখ মানে ইলিশ খেতে হবে, কিন্তু পান্তা ইলিশ কনসেপ্টটা আসলো কোথা থেকে, কিভাবে? এটা কি সবসময় ছিল আমাদের কালচারে, আমাদের হিস্ট্রিতে? না, আমি স্টোরিটা আপনাদেরকে বলছি। 1984 14 এপ্রিল, পহেলা বৈশাখ, ফুটপাতে এক বেকার যুবক
রমনা বটমিলে একটা স্টল দেয় খাবারের, যেখানে সে ভাত, পান্তা ভাত এবং ইলিশ মাছ এবং বেগুন ভর্তা নিয়ে বসে। সে ইলিশ মাছ সেদিন দিয়েছিল কোনো বিশেষ কোনো কারণে না, অন্য কোনো মাছ তার কাছে ছিল না দেখে, রুই কাতলা ছিল না দেখে ইলিশ মাছ দেয়। তো প্রচণ্ড গরমে তাকে সেখানে যারা গিয়েছিল তারা তার স্টলে গিয়ে খুব মজা করে খেয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তার সব খাওয়া শেষ। এই যে সেই শুরু হলো, এখান থেকে কেন জানি এটা একটা কালচারাল পার্ট হয়ে গেল। এখান থেকে হয়ে গেল পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ, এবং সেটাই কিন্তু স্ট্যাবলিশ হয়ে গেল। সো আমার কথা হচ্ছে ওই বেকার যুবকটা এখন কই? সেই কি এখন ইলিশ সিন্ডিকেটের মেইন গায়? এখন কিছু অন্য রকমের কথা বলে ইলিশ নিয়ে। প্রায় 6 লাখ মানুষ ডিরেক্টলি ইনভলভ ইলিশ মাছ ধরা নিয়ে এই ইন্ডাস্ট্রিটাতে, এবং শুধু ইলিশ মাছকে ঘিরে। আর 20 থেকে 25 লাখ মানুষ ইনডিরেক্টলি ইনভলভ আমাদের ইলিশ মাছের ইন্ডাস্ট্রিটাকে নিয়ে। দ্য রিজন আমি স্ট্যাটিস্টিকটা আপনাকে দিলাম হচ্ছে যে আমাদের প্রত্যেক সময় আমরা খবরে শুনি যে বছরে একটা সময় থাকে যখন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং এটাও শুনি আবার নিউজে তারপরে যে তারপরও মাছ অনেক জায়গায় বিক্রি হচ্ছে। এখন এই জিনিসটা কিন্তু শুধু গভর্নমেন্টের দায়িত্ব হলে হবে না, এটা আমার আপনার, আমরা যারা ক্রেতা, আমরা যারা খাই ইলিশ, এটা প্রাইমারি দায়িত্ব আমি বলবো আমাদের হাতেই আছে। বিকজ আমরা তখন খেতে চাই দেখেই এই ডিমান্ডটা ক্রিয়েট হয়, তখন জেলেরা গিয়ে মাছটা ধরে আমাদের জন্য নিয়ে আসে, এবং আমাদের বাসায় ছেলে খেতে চেয়েছে বা বড় মেয়ে খেতে চেয়েছে বা ভিআইপি গেস্ট আসছে, তাকে তো ইলিশ ছাড়া প্লেটে খানো টেবিল খালি লাগবে। এই কারণগুলোর কারণেই কিন্তু আমাদের এই ইলিশের ডিমান্ড তখন ক্রিয়েট হয়, তখন গিয়ে মাছগুলো ধরা হয়, উইচ ইজ নট রাইট। বিকজ আপনাকে শুনলে আশ্চর্য হবেন, আমাদের পুরো জিডিপির 1% কিন্তু এই ইলিশ ইন্ডাস্ট্রি অবদান আছে। নট জাস্ট দ্যাট, আমরা প্রত্যেক বছর 300 কোটি টাকার রপ্তানি করি ইলিশ মাছ বাইরে, যেটা আরও বাড়তে পারে যদি আমরা এই যে সময়টা নিষিদ্ধ থাকি, যে সময়টা ইলিশরা আরও বাচ্চা হয়, ওই সময়টা যদি আমরা স্টপ করি খাওয়া, আমার কাছে তো মনে হয় এই 1% বেড়ে আরও দাঁড়াবে এবং এই 300 কোটিটা আরও ডাবল ট্রিপলও হয়ে যেতে পারে। সো এটা কিন্তু আমার আপনার দায়িত্ব এই জিনিসটাকে আরও বাড়ানো। পদ্মার কূপের মাঝিরা আগেও আমাদের জন্য ইলিশ ধরতো, এখনো ধরছে এবং ফিউচারে হয়তো ধরবে। ডিফারেন্স কি? এখন হয়তো তাদের নৌকায় ইঞ্জিন লেগেছে, গতিও বেড়েছে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আমাদের জন্য যারা ইলিশ ধরছে তারা কি ইলিশ খেতে পারে কিনা, তারা কি ইলিশটা অ্যাফোর্ড করতে পারে কিনা? স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটা বলে দিই, নো, পারে না। ইটস এ লাক্সারি ফর দেম। সো আমি আপনি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে তারাও একদিন ইলিশ অ্যাফোর্ড করতে পারে এবং সবার প্লেটে যাতে ইলিশ থাকে এবং খেতে পারে। কেন? এটা আমাদের জাতীয় মাছ। এভরিওয়ান ডিজার্ভস টু হ্যাভ ইট। And that was all from this episode on Ilish. From Jokefall, it's me now signing out. Take care. Allah Hafiz.